আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় কিছুক্ষণ আগে নিভেছে সচিবালয়ের আগুন। নেভানোর সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে। মাহিন আরাফাতকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাত ১:৩০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শুরুতে ৬ তলায় আগুন লাগলেও দ্রুত তা ৯ তলা পর্যন্ত ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসকে সহায়তায় এগিয়ে আসে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। আহত হন আরও ২ সদস্য। কোনো গাড়ি এখানে অফ করা যাইতো না। আমাদের ফজল হক মুসলিম হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই? কার্জন হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই? সেই পাশ দিয়ে কি আপনার ট্রাক দিতে পারতো না? সচিবালয়ের আগুনকে ষড়যন্ত্র মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। যারা বিগত ১৫ বছর এই দেশকে শোষণ করেছে, তাদের তারা এই আগুনের লাগানোর পিছনে অবশ্যই জড়িত। এই দেশে ধ্বংস করার জন্য রয়ের ষড়যন্ত্র এটা, এবং ফায়ার সার্ভিসের যে লোক মরছে সেটাও রয়ের লোক। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে ৬ ও ৭ তলার সব নথি পুড়ে গেছে। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। ঘটনাস্থলে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির হিসাব জানা যায়নি। এটি নাশকতার ঘটনা কিনা তা তদন্তের পর জানা যাবে। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনে সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। সচিবালয়ের অন্য সব ভবনে স্বাভাবিক কাজ চলছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, জানাবেন যে কি অবস্থা দেখছেন এবং ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা এখন পর্যন্ত? যেটি আমরা দেখছি যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর আগুন নেভানোর পর থেকে যে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন, তবে যেই মন্ত্রণালয়টিতে, যেই বিল্ডিংটিতে আসলে আগুন লেগেছে সেখানে কিন্তু মোট ৬টি মন্ত্রণালয় এবং 7টি একটি বিভাগ রয়েছে। মোট 7টি মন্ত্রণালয়ের কার্যক্রম সেখানে পরিচালিত হতো। সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। এখন কিন্তু আমরা যেমনটা দেখছি যে অনেকেই যারা ভেতরে প্রবেশ করতে পারেননি তারা কিন্তু চেষ্টা করছেন যে ভেতরে প্রবেশ করার জন্য। তবে ভেতর থেকে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে এবং এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার কথা রয়েছে এবং তিনি পরিদর্শনে আসবেন। আসার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে আমাদেরকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় কিনা। আরেকটি বিষয় জানিয়ে রাখি হাবিবা আপনাকে, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। যেই ফুটেজগুলোতে আমরা অনেকেই এই ফুটেজগুলো দেখে তারা সন্দেহ প্রকাশ করছেন যে বিল্ডিংটিতে যখন আগুন লেগেছিল ৬, ৭ এবং ৮ তলার যে ভবনটিতে আগুন যে ছড়িয়ে পড়েছিল, সেই ছড়িয়ে পড়ার দৃশ্যটাতে কিন্তু একটু ব্যতিক্রম দেখা গেছে। যে কিছু কিছু জায়গায় হঠাৎ করে একটি জায়গায় যখন আগুন লেগেছে তার পরবর্তীতে কিন্তু আরেকটি জায়গায়ও, আরেকটি ফ্লোরেও আগুন দেখা গেছে। মানে আগুন খণ্ড খণ্ডভাবে ছড়িয়েছে এরকম কিন্তু অনেকেই বলছেন। এবং ভেতরে একজন প্রত্যক্ষদর্শী বলবো না, যিনি ওই ভবনের কর্মচারী, উনি এরকম ২ থেকে ৩ জনের সাথে আমার কথা হয়েছে। তারা বের হয়ে এসে যেমনটা বলছিলেন যে ভেতরের পরিস্থিতি কিন্তু খুবই নাজুক অবস্থা এবং প্রতিটি ফ্লোরের
কিন্তু আপনার যে ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র, দলিল দস্তাবেজ রয়েছে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে, সেগুলো পুড়ে গেছে। তারা বলছেন যে আসলে এখন এই পুরো ভবনটি নিরাপত্তা বেষ্টনীতে আছে, যার কারণে ভেতরে প্রবেশের সুযোগ নেই। তবে তারা বাইরে থেকে যেমনটা দেখছেন যে এখন বিল্ডিংয়ের যে পরিস্থিতি তারা দেখছেন, তাতে বোঝা যাচ্ছে যে আসলে পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে তদন্ত কমিটির কথা যেটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই তদন্ত কমিটি করার পর তদন্ত কমিটি কিন্তু আসলে নিশ্চিত করে বলতে পারবেন যে কিভাবে এই আগুন লেগেছে বা কেউ যদি এটি নাশকতার কোনো ঘটনা কিনা, আগুন লাগিয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে দেখবেন। এরই মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র সচিব এবং ক্যাবিনেট সচিব তাদেরকে বলা হয়েছে যে একটি তদন্ত কমিটি গঠন করার জন্য, এবং তারা কিন্তু সেই প্রক্রিয়াটি শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা ভেতরে রয়েছেন যারা সরজমিনে এই পরিদর্শনের কার্যক্রম পরিদর্শন করছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। হাবিবা, এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 6 ছাত্রকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আসামি পুলিশ সদস্য মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গতকাল তাকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা জানাবেন যে গ্রেপ্তারকৃত কনস্টেবলের বিষয়ে কি বলছে প্রসিকিউশন টিম? হাবিবা, প্রসিকিউশন টিম কি বলছেন সেটির আগে একটু বলতে চাই যে একটি ভিডিও গণমাধ্যমে আসলে ছড়িয়ে পড়ে সে সময় 5 আগস্টের পরপর। আমি একটু যদি বলতে চাই যে 5 আগস্টে রাজধানীর সাভারের আশুলিয়ায় যে পুলিশের কাভার্ড ভ্যান আছে, পুলিশের ওই ভ্যানে 6টা লাশ পুরানোর একটা ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই সময়। তো সেই ভিডিওকে কেন্দ্র করেই, তার জীবিতও ছিলেন, সেই ভিডিওকে কেন্দ্র করেই কিন্তু আসলে গেল 11ই সেপ্টেম্বর যে নিহত হয়েছিলেন ওই কাভার্ড ভ্যানে সজল এবং সবুরের ভাই এবং সজলের মায়ের আইনজীবী ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রসিকিউশন টিম তদন্ত করে। প্রথমে সেই তদন্তে উঠে আসে যে এর সাথে 19 আসনের সংসদ সদস্য সাইফুল এবং 4 পুলিশ সদস্যকে শনাক্ত করেন, এবং এর সাথে ছাত্রলীগের কিছু নেতারাও পাওয়া যায় যারা সরাসরি গুলি করে ওই কিছু ভিডিওতে। সেই তথ্য প্রমাণ প্রসিকিউশন টিম পায়, এবং প্রসিকিউশন টিম বলেন যে এই 5 জনের বিরুদ্ধে আবেদন করেন, সেই আবেদনে লেখা থাকে যে এই 5 জন এই সময় সরাসরি সেই খুনের সাথে, সেই হত্যার সাথে দায়ী ছিলেন, এবং তাদের গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে একটি আবেদন দাখিল করেন। এবং আদালত সে সময় বলেন যে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করা হোক এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রসিকিউশন টিম তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে নবাবগঞ্জ থেকে আর একজনকে কেরানীগঞ্জ থেকে। নবাবগঞ্জ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছেন মুকুল, কনস্টেবল মুকুল, এবং সে সেই সময় এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলেন। তাকে আজকে হাজির করা হয়েছে। আরেকজনকে গতকাল ছুটিতে থাকায় ম্যাজিস্ট্রেটের সামনে, কেরানীগঞ্জে আরেকজন কনস্টেবলকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়েছে, এবং যেহেতু গতকাল ছুটি ছিল আজকে তাকে হাজির করা হয়নি, পরবর্তীতে তাকে হাজির করা হবে। এবং যাকে আজকে হাজির করা হয়েছিল প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে বলছেন যে সে সরাসরি সম্পৃক্ত ছিল। তো এই অভিযোগে তাকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে, কাশিমপুর কারাগারে তাকে প্রেরণ করা হলো। এবং প্রসিকিউশন টিম বলছেন যে সেই সময় এই গণহত্যা যে করা হয়েছে 5ই আগস্ট, সেটা গণহত্যার সব তথ্য প্রমাণ মুছে ফেলতেই এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িতে, এই গাড়িতে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়, যাতে বোঝা যায় যে ছাত্র জনতা তাদের সেই আন্দোলনের সময় পুলিশ কনস্টেবল কিংবা পুলিশ সদস্যদেরকে ওই কাভার্ড ভ্যানে করে পুড়িয়ে মেরেছে। তো এই বিষয়টাকে এস্টাবলিশ করতেই এই 6 জনকে প্রথমে হত্যা করা হয়
এবং তাদের মধ্যে একজন জীবিত ছিলেন। তাকে সহ একটা কাভার্ড ভ্যানে রাখা হয় থানার সামনে, তারপর তাদেরকে পুলিশের গাড়িতে উঠানো হয় এবং তাদেরকে সেখানে পেট্রোল ঢেলে মারা হয়। তো হাবিবা, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে আজকের এই মুকুলের গ্রেপ্তারের বিষয়, কনস্টেবল মুকুলের গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে অধরা। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তর পিলখানায় এই বৈঠক হয়। বিডিআর হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং অপরাধী চিহ্নিত করতে এই কমিটি কাজ করবে। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান বলেন, দেশ বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হবে। প্রাথমিকভাবে ষড়যন্ত্রে কোনো দেশ জড়িত কিনা তা বলা যাচ্ছে না। সন্দেহভাজনভাবে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে এবং জড়িত কেউ দেশের বাইরে থাকলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। চলমান বিচার প্রক্রিয়া দেশি বিদেশি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্মোহভাবে আমরা অগ্রসর হতে চাই। সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চড়ে এবার কুড়ির আঙিনায় আজ এবং আগামী টেলিভিশন চ্যানেল RTV। 2005 সালের 26 ডিসেম্বর দেশের 5ম বেসরকারি টেলিভিশন হিসেবে গণমাধ্যম জগতে যাত্রা শুরু। দীর্ঘ পথ পরিক্রমায় RTV দর্শক শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, বিপরীতে পেয়েছে ভালোবাসা। RTVর গল্পের কিছুটা তুলে ধরছেন খান আলামিন। সেজেছে RTV, স্বপ্ন বুনছে আজও আগামীর বিশেষ এক মুহূর্তকে ঘিরেই এর সাজসজ্জা। শেষ হয়েছে সময়ের অপেক্ষা। 19-এর বৃত্ত থেকে বেরিয়ে কুড়ির আঙিনায় পথ চলা শুরু করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTV। প্রতিনিয়ত আজকের সব কিছুকে অবলম্বন করে আগামীর স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে RTV। স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে। অনুষ্ঠান কিংবা সংবাদ সব ক্ষেত্রেই RTV ভালোবাসা পেয়েছে শ্রেণীপেশার গণ্ডি ছাড়িয়ে সমাজের সব স্তরের মানুষের। ডিজিটাল প্ল্যাটফর্মেও অগণিত মানুষের ভালোবাসায় প্রিয় প্রাঙ্গণ হয়ে উঠেছে RTVর বিভিন্ন চ্যানেল কিংবা পেজ। দশক যুগ পেরিয়ে 15-16 করে এখন কুড়ির আঙিনায় RTV। রজতের পথে এগিয়ে যাওয়া হবে রঙিন। 21-এর অঙ্গনে পৌঁছার আগেই দর্শক প্রিয়তায় তুঙ্গে আরোহণের লক্ষ্য RTV। নিরন্তর এ পথ চলায় সবাইকে সঙ্গে চাই আমরা। খান আলামিন, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পরে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।